প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দু, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানেই আসো এবং আমাদের টেকনিক পরিবারের সাথে যুক্ত আসো, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং সুন্দরভাবে তোমরা তোমাদের পড়াশোনা চালিয়ে যাচ্ছ। বহুদিন বাদে আমি আবার তোমাদের সামনে উপস্থিত হয়েছি তোমাদের বিজ্ঞানের অনুশীলনী বই নিয়ে, এবং আজকে আমি যথারীতি তোমাদের সামনে আলোচনা করব তোমাদের বিজ্ঞানের অনুশীলনী বইয়ের 10ম অধ্যায়, যে অধ্যায় শিরোনাম হচ্ছে খাদ্যে ভেজাল। এবং এই অধ্যায়ের মধ্যে আমাদের যে টাস্কগুলো আমাদেরকে দেওয়া হয়েছে, যে কাজগুলো আমাদেরকে দেওয়া হয়েছে, আমরা চেষ্টা করব এই কাজগুলোকে ধারাবাহিকভাবে সমস্যার সমাধান করতে। তো চলো আর বিলম্ব না করে আমরা দেখি আমাদের জন্য প্রথমেই কোন কাজটি দেওয়া হয়েছে। সেই কাজের প্রশ্নটি আমরা ভালোভাবে বোঝার চেষ্টা করব এবং আমরা আমাদের টাস্কটুকু কমপ্লিট করব। তো আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে আমাদের বিজ্ঞানের অনুশীলনী বইয়ের 10ম অধ্যায়, যে অধ্যায় শিরোনাম হচ্ছে খাদ্যে ভেজাল। আর সবার আগেই তোমরা এই যে দেখো চ্যাপ্টারের শুরুতে একটা কভার পেজ দেখতে পাচ্ছ, এটা হচ্ছে একটা আইস ললি। তো এখানে কিন্তু দেখো আমরা বিভিন্ন কালারফুল জিনিস দেখতে পাচ্ছি। তো আমরা জানি যে খাদ্যদ্রব্য যখন তৈরি করা হয় তখন সেখানে বিভিন্ন রাসায়নিক দ্রব্য মিশানোর মাধ্যমে আমরা সেটাকে কালারফুল এবং দেখতে চকচকে করে এবং লোভনীয় একটা যে ব্যাপার, এটা কিন্তু আমরা যারা খাবারটা তৈরি করে তারা এই কাজটা করে, এবং এই জন্য তারা প্রচুর কেমিক্যাল যে এলিমেন্টস আছে সেই এলিমেন্টস তারা খাবারের সাথে মিশিয়ে থাকে, যেটা কখনো কখনো আমাদের মজাদার হলেও বা দেখতে খুব সুন্দর লাগলেও আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হয়। তো এই ব্যাপারগুলোই আমাদের এই চ্যাপ্টারটাতে আলোচনা করা হবে। তো এখন দেখো এখানে কিছু কথা বলেছে, দেখো খেয়াল করো। আমি একটু যে শুরুতে, যেহেতু এই চ্যাপ্টারটা আজকে আমরা শুরু করতেছি, আমাদের এই চ্যাপ্টারের মধ্যে কোন কোন বিষয় আমাদের ফেস করা লাগতে পারে, কোন কোন বিষয় সম্পর্কে আমরা আলোচনা করব, তার সম্পর্কে আগে একটু আমরা ধারণা নিয়ে নিচ্ছি। এখানে কিছু কথা বলেছে, আমরা সেইটুকু একটু পড়তেছি যে ভেজাল খাদ্য একটি সামাজিক সমস্যা যা দৈনন্দিন জীবনে আমরা সবাই মুখোমুখি হয়েছি। এই সমস্যা গণস্বাস্থ্যের জন্য বেশ ক্ষতিকর, মানে আমাদের যে ম্যাস পিপল রয়েছে, জনসংখ্যা রয়েছে, এদের জন্য এটা বেশ ক্ষতিকর একটা জিনিস। কতিপয় অসাধু মানুষ বেশি লাভের জন্য খাদ্যসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যতে ভেজাল দিয়ে যাচ্ছে বা ভেজাল দিচ্ছে, যার মাধ্যমে মানুষ নানা রকম জটিল রোগে আক্রান্ত হচ্ছে, এমনকি মৃত্যু ঝুঁকি পর্যন্ত সৃষ্টি হচ্ছে। তো বলতেছে যে মানুষ নিজেদের ব্যবসা বা লাভের কথা চিন্তা করে একটা খাবারকে অনেক দিন সংরক্ষণ করার জন্য, একটা খাবারকে দেখতে সুস্বাদু বা এরকম দেখতে একটু ভালো এরকম করার জন্য কি করে, যারা অসাধু ব্যবসায়ী আসে তারা এরকম বিভিন্ন পদক্ষেপ তারা গ্রহণ করে, যেটা কিনা মানুষের জীবনের জন্য মৃত্যুর ঝুঁকি পর্যন্ত চলে যাচ্ছে আর কি। নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য ভেজালের উপস্থিতি সাধারণ মানুষের জন্য বিপদের কারণ হয়ে দাঁড়িয়েছে। বাজারে অনেক ধরনের খাবারে আমরা ক্ষতিকর রাসায়নিক পদার্থের উপস্থিতি দেখা যায়, যা শাকসবজি, দুধ, ফলমূল এবং মাছ মাংস সহ বিভিন্ন খাবারে থাকতে পারে। এখন বলতেছে যে বাজারে যে ক্ষতিকর যে উপাদানগুলো, এই ক্ষতিকর উপাদানগুলো কি এক রকমের খাদ্যে থাকে? না, এক এক রকমের খাদ্যে আমরা এক এক রকমের ভেজাল পদার্থ বা এক এক রকমের ক্ষতিকর যে উপাদানগুলো সেগুলো আমরা পেয়ে থাকি। ভেজাল খাবার মানুষের বিভিন্ন ধরনের রোগের কারণ হতে পারে। এই জন্য গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আমাদের এবারের অনুসন্ধান, অর্থাৎ আমরা ভেজাল খাবার যে মানুষের একটা ক্ষতির কারণ হতে পারে, আমরা এখন এই চ্যাপ্টারটাতে সেটাই হচ্ছে গিয়ে যে ইনভেস্টিগেশন করার চেষ্টা করব, আইডেন্টিফাই করার চেষ্টা করব কি কি সমস্যা হয়, আমরা সেগুলো করার চেষ্টা করব। সো তোমরা বুঝতেই পারতেছো আমরা এই চ্যাপ্টারে মূলত কি কি বিষয় বা কি কি জিনিস নিয়ে আমরা কাজ করতেছি। তো এইটাই হচ্ছে গিয়ে যে আমাদের মূল শিরোনাম হতে যাচ্ছে। আচ্ছা, ওকে। তো এইখানে দেখো সেশন শুরুর আগে, অর্থাৎ আমরা আমাদের সেশনটা শুরুর আগেই আমরা এখন কোশ্চেনটা বা আমাদের প্রশ্নটা আমরা ভালোভাবে বুঝে নেওয়ার চেষ্টা করব এবং বুঝে সামনে কি কি কাজ করতে হবে সেগুলো সম্পর্কে আমরা জানবো। দেখো এখানে কি বলেছে, যে আমাকে বলেছে যে সেশন শুরুর আগে আমরা কি কাজ করব। তোমরা আগেই জেনেছো খাদ্যে ভেজাল এখন একটি জাতীয় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। পত্র পত্রিকা, টিভি নিউজ তো বটেই, তোমরা নিজেরাও হয়তো কখনো না কখনো ভেজাল খাদ্যের প্রতারণায় পড়েছো। মানে ব্যাপারটা বোঝাচ্ছে এরকম যে আমরা তো প্রতিনিয়ত বিভিন্ন পত্র পত্রিকা বা বিভিন্ন টেলিভিশন নিউজে আমরা এগুলো দেখি, কিন্তু এটা মাঝে মাঝে এমন হয় যে আমার লাইফের সাথেই ঘটতেছে এমন একটা বিষয়। একটা এক্সাম্পল দেই, ধরো তুমি একটা দোকান থেকে একটা চিপস, একটা বিস্কিট বা কোনো একটা খাবার দ্রব্য কিনলা, কিন্তু তুমি নিজে যখন বাসায় নিয়ে আসছো সেটাকে দেখলে যে ওই খাবারটা মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে, কিন্তু দোকানদার তারপরে তোমার কাছে সেটা বিক্রি করতেছে, তাহলে এটা একটা ভেজাল হতে পারে। তুমি ধরো অনেক সময় দেখা যায় কি যে আমরা হোটেলে গিয়ে খাবার দাবার খাই, ধরো আমি বিরিয়ানি বা কোনো একটা খাবার অর্ডার করলাম, কিন্তু ওই খাবারটা যখন টেস্ট করলাম আমার কাছে মনে হচ্ছে খাবারটা নষ্ট হয়ে গেছে, তারপর আমাকে সেটা সার্ভ করা হচ্ছে। এরকম সমস্যাগুলো কিন্তু আমরা আমাদের দৈনন্দিন জীবনে প্রায়
খাই এই সমস্যাগুলোর সম্মুখীন হই। তাহলে এখন তোমাকে বলতেছে যে তুমি কি এরকম কোনো সমস্যার সম্মুখীন হয়েছো? থাকলে আমরা আমাদের প্র্যাকটিক্যাল নলেজ, আমরা আমাদের প্র্যাকটিক্যাল দেখা চোখে যে সমস্যাগুলো সেগুলো নিয়ে আমরা মূলত এই পর্বটা বা এই সেশনটা আমরা কমপ্লিট করার চেষ্টা করব। আচ্ছা, তো আরও কিছু কথা বলেছে দেখো যে সেশনের শুরুতেই তোমাদের কাজ হবে পত্রিকা, টেলিভিশনের খবর, ইন্টারনেট, বাড়ির বড়দের কাছ থেকে কিংবা এলাকার খাদ্য ব্যবসায়ী, মুদির দোকানদারের কাছ থেকে একটি নির্দিষ্ট খাদ্যের ভেজাল সংক্রান্ত তথ্য সংগ্রহ করে টিক চিহ্নের মাধ্যমে নিচে ছকটি পূরণ করো। দ্যাট মিনস তুমি কার কার থেকে সাহায্য পেতে পারো। তো আমি সাহায্য পেতে পারি কার কাছ থেকে? পত্রিকা, টেলিভিশন, তারপরে হচ্ছে ইন্টারনেট, তারপরে হচ্ছে যে বাড়ির বড়দের যারা মুরব্বী যারা সেদের থেকে, এবং এরপরে বলতেছে এরা তো সাহায্য করবেই, এর সাথে সাথে আমি চাইলে এলাকার যে খাদ্য ব্যবসায়ী অর্থাৎ মুদির দোকানদার এদের কাছ থেকে আমি নিতে পারি, নিয়ে ভেজাল সংক্রান্ত তথ্য আমি সংরক্ষণ করব, করে আমাকে একটা চার্টের মতো করে দেওয়া আছে, এই চার্টটা আমাকে ফিল আপ করতে হবে। তো চার্টটা খুবই সিম্পল, চার্টটা হচ্ছে গিয়ে জাস্ট কিছু কোশ্চেন এবং অ্যান্সার রিলেটেড একটা চার্ট। তো এখন তোমাদের এই যে বইয়ের মধ্যে যে কাজগুলো আছে, যেরকম এই যে এখন যে টাস্কটা এখানে দেওয়া হচ্ছে বা দেখানো হচ্ছে, এটা কিন্তু একটা দলগত কাজ, এটা তুমি একা করবে না। তুমি তো আসোই বা তুমি একজন নিজে তো আসোই এটার ক্যান্ডিডেট, এর সাথে তুমি এলাকার যেটা যাদের কথা বলেছে মুরব্বীরা হতে পারে, দোকানদার হতে পারে, ইভেন তোমার কোনো ফ্রেন্ডও হতে পারে। তো এদের থেকে তুমি ফার্স্টে একটা তথ্য সংগ্রহ করবা, ওই তথ্যটাকে সামারি করে আমাদেরকে একটা টেবিল ফিল আপ করতে হবে। এইটাই হচ্ছে আমাদের কাজ। আমরা শখের মধ্যে থেকে তথ্য নিব, এই তথ্যগুলো নিয়ে আমরা হচ্ছে গিয়ে যে ভ্যালুগুলো বসিয়ে বসিয়ে আমরা এটা কমপ্লিট করার চেষ্টা করব। আচ্ছা, ওকে, তো চলো আমরা এখন দেখি আমাদের এই শখটাকে কিভাবে ফিল আপ করা যায়, কি কি তথ্য সেখানে আছে, আমি কোন কোন তথ্য দিব, এই বিষয়গুলোই আমরা এখন উপস্থাপন করার চেষ্টা করব। তো আমরা কোশ্চেনটা বুঝে নিয়েছি, এবারে আমি আমার প্ল্যানটা তোমাদের সাথে শেয়ার করতেছি। আমরা যেই গ্রুপে, সেই গ্রুপের হচ্ছে 5 জন মেম্বার, আমি সহ 5 জন মেম্বার। তো আমরা প্রত্যেকটা মেম্বারের কাছ থেকে আমরা তথ্য সংগ্রহ করব এবং তারা যেইটা প্রেফার করে আমরা সেই প্রেফারের পাশে টিক চিহ্ন দিব। তো শুরুতেই আমি আমার নিজেকে দিয়ে একটা এক্সাম্পল এখানে তোমাদেরকে ফিল আপ করে দেখাচ্ছি। তো যেহেতু আমি কাজটা করতেছি, এই জন্য ধরো আমি আমার নামটা লিখে রাখলাম পাশে, যে এই যে তথ্যগুলো, এই তথ্যগুলো আমি দিচ্ছি বিধায় আমার নামটা লিখতেছি আর কি। তোমরা চাইলে নিজেদের মতো করে এটা ফিল আপ করতে পারো। আচ্ছা, ওকে, তো এখন এখানে যে তথ্যগুলো আসতেছে সেগুলো সব আমার দেওয়া তথ্য, আমি যেই ভেজালগুলোর সম্মুখীন হয়েছি, আমি যেগুলো পেয়েছি সেগুলো আমি তোমাদেরকে দিব এবং এটার পাশে একটা ব্যাখ্যা বা এটার একটা রিজন আমি তোমাদেরকে বলে দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, ওকে, তো ফার্স্ট কোশ্চেন আমার জন্য, যে আপনি কি খাদ্যে ভেজাল সম্পর্কে জানেন? আমি বলছি হ্যাঁ, যে আমি খাদ্যে ভেজাল সম্পর্কে জানি, আমার অবগত আছে, যেহেতু আমি বাংলাদেশে বড় হয়েছি, বাংলাদেশে জন্মগ্রহণ করেছি। আমি যদি খাদ্যে ভেজাল সম্পর্কে না জানি তাহলে কে জানবে? অতএব আমি খাদ্যে ভেজাল সম্পর্কে জানি। আচ্ছা, এবারে দেখো আমাদের জন্য সেকেন্ড যে প্রশ্নগুলো রয়েছে, যে এক একটা মানুষ কিন্তু এক এক রকমের খাবার দাবার পছন্দ করে। সবাই বিরিয়ানি পছন্দ করে না, সবাই ফলমূল পছন্দ করে না, সবাই ভাত পছন্দ করে না, এরকম। তো এখানে খাবারের আইটেমও যেরকম ভিন্ন ভিন্ন, এক একটা মানুষের পছন্দের ধরনও ভিন্ন ভিন্ন। তো আমরা যার তথ্য নিব আমরা তার থেকেই তথ্যগুলো নেওয়ার চেষ্টা করব। একজনের তথ্য আরেকজন কখনোই দিতে পারবে না। ফর এক্সাম্পল ধরো আমি ফল পছন্দ করি, কেউ যদি বলে যে ফাহাদ ফল পছন্দ করে, এটা আসলে হবে না। এটা তথ্য আমাকেই দিতে হবে যে হ্যাঁ আমি এটা আমি পছন্দ করি বা আমি এটা পছন্দ করি না। তো এই জন্য এইখানে যেই তথ্যগুলো আছে সেগুলো সব আমাকেই প্রোভাইড করতে হবে। আবার আমি যখন আরেকটা পার্সন থেকে তথ্য নিয়ে এই টেবিলটা ফিল আপ করবো, সেই তথ্যগুলো কিন্তু তাকেই দিতে হবে। এভাবেই আমাদেরকে সামনের দিকে আগাতে হবে। তো সেকেন্ড কোশ্চেন হচ্ছে খাবারের ধরন, যে আমি কোন কোন খাবার বেশি খেয়ে থাকি বা কোন কোন খাবারটা একটু বেশি পছন্দ করে থাকি। দেখো এর মধ্যে আমি রেখেছি দুধ, প্রক্রিয়াজাত খাবার এবং অন্যান্য। প্রক্রিয়াজাত খাবার বলতে আমরা যে মুদি দোকান বা হচ্ছে গিয়ে যে বিভিন্ন সুপার শপে যে খাবারগুলো প্যাকেট চিপস হতে পারে, বিস্কিট হতে পারে, চানাচুর হতে পারে, যেগুলো প্রসেস করে প্যাকেজিংয়ের মাধ্যমে আমাদের হাতে পৌঁছে দেওয়া হয়, সেগুলোর কথা বোঝাচ্ছে। এবং অন্যান্যর মধ্যে যেহেতু এখানে অপশনের মধ্যে আমি ফলমূল পাচ্ছি না, আমি ফলমূল রাখলাম যে আমি ফলমূল খাই। তো আমি তিনটার কথা বললাম, দুধ, প্রক্রিয়াজাত খাবার এবং অন্যান্য, যেটার সাথে কিনা আমি ফলমূলকে জড়িত করছি আর কি। আচ্ছা, আমি কিন্তু শাকসবজি এবং মাছ মাংস যে একদমই খাই না এমনটা না, এগুলোও আমি গ্রহণ করি, কিন্তু আমি সাধারণত হয়তো বা এই তিনটা আমি একটু বেশি, আমার খাদ্য তালিকায় এই তিনটা খাবার একটু বেশি পরিমাণে থাকে, বিধায় আমি এই তিনটাকে দিয়েছি। আমরা সবাই কিন্তু সব রকমের খাবার খাই, কিন্তু এর মধ্যে দেখা যায় যে একটা খাবার একটু বেশি খাওয়া হয়, একটু বেশি পছন্দ করি বা খেতে একটু স্বাচ্ছন্দ্য বোধ করি, বিধায় সেই খাবারটা একটু বেশি খাই। আমি মূলত যেই খাবারটা আমরা পছন্দ করি বা স্বাচ্ছন্দ্য বোধ করি সেই খাবারটার দিকে আমরা এখানে ফোকাস করে এই যে দুধ, প্রক্রিয়াজাত এবং অন্যান্য সেটার কথা বোঝাচ্ছি আর কি। আচ্ছা, কি ধরনের খাদ্য দূষণ হয়, সেখানে আমি কি ধরনের খাদ্য দূষণ পেয়ে থাকি। আচ্ছা, ওকে, দেখো আমি বলেছি রাসায়নিকটা পাই,
তারপরে হচ্ছে গিয়ে যে মাইক্রোপ্লাস্টিক পেতে পারি, টেক্সটাইল রং পেতে পারি। যেরকম প্রক্রিয়াজাত যে খাবারগুলো আছে, যেরকম চিপস, তারপরে বিভিন্ন কোল্ড ড্রিঙ্কস, সফট ড্রিঙ্কস, যেগুলো আমরা যেগুলো খুব দেখতে পছন্দ করি, বাচ্চারা বিভিন্ন কালারফুলের দেখবা যে অল্প দামে 5 টাকা বা 10 টাকায় আইস ললি বা এরকম যে বিভিন্ন মানে দেখতে অনেক মজাদার এবং কালারফুল হয়, যে দেখতেই মনে হয় যেন একটা অরেঞ্জ জুস, মানে সেটার মধ্যে হচ্ছে আম দিয়ে অরেঞ্জ তৈরি করা হয়েছে, বা ম্যাঙ্গো জুস, অরেঞ্জ জুস এভাবে তৈরি করা হয়, বিভিন্ন কালারফুল যে রিয়েজেন্ট সেখানে মিশানো হয় এরকম টাইপের। তাহলে সেখানে কিন্তু প্রচুর পরিমাণে টেক্সটাইল রং মিশানো হয়, তাই এটার জন্য আমি টেক্সটাইল রং রেখেছি। মাইক্রোপ্লাস্টিক, অনেক সময় দেখা যায় যে সামুদ্রিক বিভিন্ন মাছ বা আরও নদীর মাছ হতে পারে, বিভিন্ন চাষের মাছের মধ্যে এরকম সামুদ্রিক প্লাস্টিক পাওয়া যায়, মাইক্রোপ্লাস্টিক, ক্ষুদ্র ক্ষুদ্র প্লাস্টিক, সেগুলো মাছের পেট বা বিভিন্ন ইসের থেকে পাওয়া যেতে পারে। এবং রাসায়নিক, কারণ যেহেতু দেখো ফলমূলের কথা বলেছি, ফলমূল তো জানোই যে আমাদের বাংলাদেশের ব্যবসায়ীরা একটা ফলকে অনেক দিন সংরক্ষণ করার জন্য তারা কি করে, ফরমালিন ইউজ করে, যেন খাবারটা পচে না যায়। দেখা যাবে তুমি আঙ্গুর স্বাভাবিকভাবে দেখা যায় 1 সপ্তাহ রাখলে নষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু ফরমালিন মেশানোর ফলে সেটাকে তুমি যদি 20 দিন রাখলেও সেটা কোনো ক্ষতি হচ্ছে না। সো এইখানে মূলত এই বিষয়গুলোর মানে কথাই বোঝানো হচ্ছে যে খাদ্যে নানান রকমের ভেজাল হতে পারে। আমার কাছে মনে হলো যে রাসায়নিক, মাইক্রোপ্লাস্টিক এবং টেক্সটাইল রং, এই দুইটার সাথে আমি একটু বেশি পরিচিত, বিধায় আমি এই তিনটাকে আমি টিক চিহ্ন দিলাম। আচ্ছা, ওকে, এবার পরবর্তী অংশে যাচ্ছি যে কোথায় খাদ্যে ভেজাল ঘটে, মানে কোন কোন জায়গায় খাদ্যে ভেজালটা বেশি ঘটে, এটা আমার কাছে জানতে যাচ্ছে। সো আমার কথা হচ্ছে রেস্টুরেন্টে হতে পারে, বাজারের খাবারের মধ্যে হতে পারে, কারখানার খাবারের মধ্যে হতে পারে। কারখানা মানে তো বুঝে যে ফ্যাক্টরির মধ্যে আমরা যেই ভেজাল পদার্থগুলো মিশাই, তো সেইখানে, আর হচ্ছে গিয়ে যে রেস্টুরেন্টে, আর হচ্ছে বাজারে। আচ্ছা, এরপরে ভেজালের কারণটা কি, মানে এই যে আমি যে ভেজালটা বললাম, এই কি উপাদানের ফলে আমি সেটাকে ভেজাল বলতেছি। একটা হচ্ছে টেক্সটাইল রং মিশানো হয়, যেরকম ওই যে টেক্সটাইল রং, এখানে সেম কথা বলছি, এখানেও সেম কথা। কীটনাশক দেওয়া হয়, যেরকম দেখো ফলমূল বা কৃষি জমিতে কিন্তু আমরা খাদ্য উৎপাদন করার জন্য কীটনাশক প্রয়োগ করি। তো কীটনাশক কিন্তু একটা ভেজালের অন্যতম একটা কারণ, যে তুমি যদি তোমার জমিতে অতিরিক্ত পরিমাণ কীটনাশক দিয়ে দাও, তাহলে ওইখান থেকে যে ফসলটা আসবে সেই ফসলটা অবশ্যই ভালো হবে না। প্রত্যেকটা জমির জন্য কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণে একটা কীটনাশকের একটা প্রয়োগ থাকে, তো অবশ্যই আমাদেরকে সেটা মেনটেন করতে হবে। যদি আমরা বেশি লাভের আশায় বেশি পরিমাণ কীটনাশক দিয়ে দিই, সেটা আমাদের জন্য হিতে বিপরীত হয়ে যাবে। আচ্ছা, অ্যান্টিবায়োটিক থাকতে পারে, অনেক সময় অনেক ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক থাকতে পারে। সো আমার কাছে এই তিনটা মনে হচ্ছে যে এই তিনটা আমরা একটু বেশি পরিচিত। আচ্ছা, এবারে বলছে দেখো যে স্বাস্থ্যের উপর ভেজালযুক্ত খাবার খাওয়ার প্রভাব, মানে এই যে আমরা যে ভেজালযুক্ত খাবার গ্রহণ করতেছি, এইটা যখন আমরা 1 মাস, 2 মাস, 1 বছর, 2 বছর, 5 বছর, 10 বছর, এরকম তো আমরা কন্টিনিউয়াসলি এইটা চলমান থাকে আর কি। তো একটা সময় কিন্তু দেখো এই অল্প অল্প করেই দূষণ বা অল্প অল্প করেই দূষিত খাবার গ্রহণ করার ফলে আমরা একটা সময় খুব বড় একটা সমস্যার সম্মুখীন হই। এখন এখানে সেই সমস্যাগুলোর কথা বলছে যে ক্যান্সার হতে পারে, চর্মরোগ হতে পারে, ফুসফুসের সমস্যা হতে পারে, এবং অন্যান্য বলতে আমি ডায়রিয়াটা লিখলাম। যেমন আমাদের পেটে সমস্যা হয়, খাবার দাবার ঠিকভাবে মানে না খাওয়ার ফলে আমাদের অনেক সময় দেখা যায় যে পেটে সমস্যা হয়ে যেতে পারে, যেটাকে ডায়রিয়া হতে পারে, অনেকের ক্ষেত্রে আমাশয় হতে পারে, এরকম হতে পারে। সো আমি ডায়রিয়াটা লিখলাম, ফুসফুসের সমস্যা হতে পারে, চর্মরোগ হতে পারে। আচ্ছা, এবার যে ভেজাল খাদ্য গ্রহণ করে আপনি বা আপনার পরিবারে কেউ অসুস্থ হয়েছেন, হ্যাঁ, এটা আমরা সবাই, এবং মোস্ট কমনলি আমরা ডায়রিয়া রোগে ভুগি নাই এমন লোক কিন্তু খুবই কম, যে আমরা কিন্তু ভেজালযুক্ত খাবার গ্রহণ করি এবং ন্যূনতম কেউ না কেউ ডায়রিয়াতে ভুগেই থাকি কম বেশি। বাইরে যখন খাবার দাবার খাই পেটে সমস্যা হয়, এটা একদম একটা কমন একটা ব্যাপার। অন্যান্য বড় সমস্যা, ক্যান্সার বা ফুসফুসের সমস্যা না হলেও ডায়রিয়াতে আমরা মোটামুটিভাবে সবাই কিন্তু এই দূষিত খাবার গ্রহণ করার ফলে এটা হতেই পারে বা হয়ে থাকে। আচ্ছা, এবারে বলতেছে যে দেখো যে খাদ্যে ভেজাল নিরসনে করণীয় কি হতে পারে, কি পদক্ষেপ হতে পারে যেগুলো খাদ্যে ভেজালটা মানে রোধ করতে পারবে, মানে সাজেশন, আমার কাছ থেকে সাজেশন চাচ্ছে যে আপনি কি পদক্ষেপ নিতে বলবেন সরকারকে বা আমাদের মানে ম্যাস পিপল বা সাধারণ জনগণদেরকে আমরা কি সতর্কতা করবো আর কি। তা আমি তিনটা পয়েন্ট দিয়েছি। দেখো, একটা হচ্ছে সরকারি বিধিবিধান এবং আইন, যে সরকার যে আমাদের যে হচ্ছে যে ভোক্তা অধিদপ্তর যারা আছে, যারা খাদ্যের নিয়ন্ত্রণ বা এগুলো দেখাশোনা করে, এদেরকে কঠোর হতে হবে। ব্যবসায়ী যারা এই অসাধু উপায়ে তারা খাদ্যের মধ্যে ভেজাল মিশাচ্ছে, তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে। যখনই কোনো একটা দেশের রুলস রেগুলেশন ল অনেক হার্ড হয়ে যাবে, তখন ব্যবসায়ীরা একটা ভয় বা একটা আতঙ্কের মধ্যে থাকবে এবং তারা সাধারণত এখান থেকে বের হয়ে আসার চেষ্টা করবে।
2 নাম্বার গণসচেতনতা। দেখো আমাদের সবার সচেতন হতে হবে। একটা খাবার ভেজাল যদি আমার কাছে মনে হয় তাহলে আমি সেই খাবারটা গ্রহণ করব না। এখন আমার মতো যদি 100 জন সেই খাবারটা এগিয়ে আসে তাহলে কিন্তু সেই খাবারটাকে যে সিন্ডিকেট যারা আছে তারা কিন্তু অবশ্যই মানে ধরাশায়ী হয়ে যাবে। যেরকম বাংলাদেশে তোমরা দেখবা যে রোজার মাস আসলে সমস্ত ব্যবসায়ীরা সকল পণ্যের দাম বাড়িয়ে দেয়। তো আমরা যদি সেটাকে অ্যাভয়েড করি, যেরকম আমি একবারের ঘটনা বলতেছি যে একবার রোজায় কি হয়েছিল যে তরমুজের দাম খুব বেশি মাত্রায় বৃদ্ধি পেয়েছিল। ম্যাস পিপল সেটাকে অ্যাভয়েড করেছে, বয়কট করেছে। তো মানুষজন তরমুজ কিনে নাই। তো তরমুজ ব্যবসায়ী যারা আছে তারা তো তরমুজ তো আর সিজনাল ফল, এটা তো আর আজীবন থাকবে না। তারা অবশেষে কিন্তু এই সিন্ডিকেটটা ভাঙতে বাধ্য হয়েছে এবং তারা কিন্তু পরবর্তীতে তরমুজের দামটা কমিয়ে ফেলেছে। তো যে কোনো খাবারেই যখন তোমার কাছে এরকম মনে হবে যে না এরা বেশি চাচ্ছে তোমার কাছ থেকে বা এরা একটা অসাধু উপায় অবলম্বন করে তোমাকে খাবারটা হস্তান্তর করতেছে, তখন আমাদের উচিত হবে সেই খাবারটা অ্যাভয়েড করা। কারণ ওই খাবারটা সে যদি বিক্রি করতে না পারে তাহলে তো সে আর লাভ করতে পারলো না। যে তার উদ্দেশ্যই তো তোমাকে বিক্রি করে তোমার কাছ থেকে মুনাফা কামানো, সে বিক্রি করতে না পারলে সে তো আর এই মানে এই জিনিসটা সে পাচ্ছে না। আচ্ছা, আর অন্যান্য মধ্যে রাসায়নিক দ্রব্যের ব্যবহার কমানো। আমরা খাবার তৈরির সময় অনেক জায়গাতেই আমরা রাসায়নিক দ্রব্যটা ব্যবহার করি। এই রাসায়নিক দ্রব্যের ব্যবহারটা আমাকে কমাতে হবে, কারণ রাসায়নিক দ্রব্য মানেই সেটার মধ্যে ক্ষতিকর কিছু একটা থাকে। আমরা চেষ্টা করব যতটা প্রাকৃতিক উপায়, প্রাকৃতিক জিনিসপত্র আমরা যতটা পাই সেই জিনিসগুলো আমরা গ্রহণ করার জন্য। আবার প্রাকৃতিক উপাদানগুলো মিলেমিশে যদি নতুন একটা কিছু তৈরি করা যায় সেটাও ভালো হতে পারে, কিন্তু বাহির থেকে রাসায়নিক উপাদান মিশানোর ফলে নতুন একটা কিছু আমরা তৈরি করলাম, এটা 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 আমাদেরকে অ্যাভয়েড করতে হবে। কেননা কেমিক্যাল জিনিস এটা আমাদের দেহের জন্য ক্ষতিকর। অনেক সময় দেখা যায় সেটার ক্ষতির মাত্রাটা অনেক অনেক মানে একটা খারাপ সীমানার মধ্যে চলে যায়, খারাপ একটা পর্যায়ের মধ্যে চলে যায়। তো সেই ক্ষেত্রে তো আমাদেরকে অবশ্যই মানে সচেতন থাকতে হবে বা করতে হবে। তো এই হচ্ছে আমাদের মোট চারটা। তো এইভাবে দেখো, এইভাবে আমি যে তথ্যগুলো তোমাদেরকে এরকম দিলাম, তা আমি হচ্ছে আমার গ্রুপের একজন সদস্য, তোমাদের আরও 4 জন সদস্য থেকে এরকম তথ্য নিতে হবে। তথ্য নিয়ে আমাদেরকে নিচে আর একটা টেবিল আছে, এই যে দেখো এই নিচে আর একটা টেবিল আছে, এটার নিচে এই যে এরকম একটা টেবিল আমাদেরকে কি করতে হবে, ফিল আপ করতে হবে, সেখান থেকে পার্সেন্টেজগুলো বের করতে হবে। তো আমি এখন তোমাদেরকে আমার যে গ্রুপের বাকি সদস্য যারা, এদের সদস্যদের ফলে কাল্পনিক একটা নাম আমি নিলাম এবং এদের সদস্যদেরকে আমি হচ্ছে গিয়ে যে এরকম যে টেবিল ফিল আপ করবো সেই টেবিলের যে তথ্য, সেই তথ্যটা আমি এখন তোমাদের সামনে উপস্থাপন করতেছি। সো দেখো সেই তথ্যটা আমরা কিভাবে উপস্থাপন করি। তো তোমরা ফার্স্ট টাস্কটুকু বুঝতে পেরেছো, এখন এটা রিপিট হবে, পার্সন ওয়াইজ অপশনগুলো চেঞ্জ হবে, জাস্ট আর কিছুই না। আমি শুধুমাত্র এগুলো জাস্ট একটু বলে যাচ্ছি। ধরো আমার গ্রুপের সেকেন্ড একজন সদস্য যার নাম হচ্ছে মারিয়াম। তো মারিয়ামের হচ্ছে খাদ্যে সে ভেজাল সম্পর্কে জানে। সে হচ্ছে মাছ, মাংস, প্রক্রিয়াজাত খাবার এবং ফলমূল খেয়ে থাকে। মারিয়াম যে ধরনের দূষণের সাথে পরিচিত সেটা হচ্ছে জীবাণু, টেক্সটাইল রং এবং অন্যান্য, এগুলোর সাথে সে পরিচিত। আর মারিয়াম কোথায় খাদ্যের ভেজাল ঘটে? রেস্টুরেন্টে, কারখানা এবং অন্যান্য, যে অন্যান্য বলতে জাস্ট কৃষি জমি বা আরও অন্যান্য যে জমিগুলো আছে সেখানে। দেন ভেজালের কারণ কি হতে পারে? টেক্সটাইল রং হতে পারে, দূষিত পানি হতে পারে, ফরমালিন হতে পারে। দেন স্বাস্থ্যের উপর ভেজালযুক্ত খাবারের প্রভাব, তার মতে ক্যান্সার হতে পারে, ফুসফুসের সমস্যা হতে পারে। দেন হচ্ছে গিয়া যে এটা হচ্ছে হ্যাঁ। আর খাদ্যে ভেজাল নিরসনে করণীয় কী কী হতে পারে? খাদ্যের মান নিয়ন্ত্রণ করতে হবে, গণসচেতনতা বৃদ্ধি করতে হবে এবং আর কি করতে হবে, অন্যান্য যেই বিষয়গুলো থাকে সেই বিষয়গুলো সম্পর্কে ধারণা দিতে হবে। ও ইভেন এটাও আছে যে সরকারি বিধিবিধান এবং আইন এটাও প্রণয়ন করতে হবে। তো আমরা জাস্ট এরকমভাবে এই জিনিসগুলোকে জাস্ট রিপিট করবো, পার্সন ওয়াইজ আমরা তথ্য নিব, তার কাছে কোনটা ভালো লাগে, তার কাছে কোনটা খারাপ লাগে, এইগুলোকে জাস্ট আমরা একটা টেবিলের মধ্যে ফিল আপ করবো। সো আমাদের 2 জন পার্সন একটা আমরা তথ্য পেয়েছি। এবারে জাস্ট 3 জন পার্সন, ধরো এই একটা পার্সন যার নাম হচ্ছে আবির, এই আবির এখন আমাদেরকে তথ্য দিচ্ছে এই যেই হ্যাঁ শাকসবজি, মাছ, মাংস আর প্রক্রিয়াজাত খাবার খাচ্ছে আবির। রাসায়নিক দ্রব্য, জীবাণু, টেক্সটাইল রং, রেস্টুরেন্ট, বাজার, কারখানা, টেক্সটাইল রং, কীটনাশক, দূষিত পানি, ফরমালিন। আমরা জাস্ট একজন থেকে আমরা এরকম তথ্যগুলো আমরা এখন নোট করবো আর কি। আচ্ছা, অন্যের মধ্যে আমরা এখানে ডায়রিয়াকে রেখেছিলাম, যে রোগগুলো হয় সেই রোগগুলোর মধ্যে। আর খাদ্যের মান নিয়ন্ত্রণের কথা সে বলছে, সরকারি বিধিবিধানের কথা বলছে, গণসচেতনতা বলছে। অন্যান্যের মধ্যে কিন্তু আমরা কি রেখেছিলাম তোমাদের মনে আছে কিনা, যে রাসায়নিক দ্রব্যের ব্যবহার কমানো, এটাকে আমরা অন্যান্যের মধ্যে রেখেছিলাম। তো এইখানে আবির এই পয়েন্টগুলোকে সে সমর্থন করতেছে। আচ্ছা, দেন একজন পার্সন হচ্ছে সুমাইয়া আমাদের গ্রুপের। তো আমরা সেই সুমাইয়ের তথ্যগুলো জাস্ট সেখানে নোট করলাম। আশা করি তোমরা এগুলো বুঝছো, এগুলো তো জাস্ট আগের মতোই, এইটুকু মনে তোমাদের কোনো সমস্যা হওয়ার কথা না। দেন আরেকজন পার্সনের নাম হচ্ছে কনক, আমরা হচ্ছে সেই কনকের তথ্যগুলো এখানে নোট করলাম। ওকে, দেন এখানে জাস্ট এই তথ্যগুলো হচ্ছে কনকের। তো এই হচ্ছে মোট আমাদের যেই পার্সনগুলো আছে, এই মোট 5 জন পার্সন, আমি, তারপরে হচ্ছে মারিয়াম, আবির, সুমাইয়া,
কনক, এই 5 জনের তথ্যগুলো আমরা নোট করলাম এবং এই 5 জন থেকে আমরা তথ্যগুলো নিলাম। আমাদের এখন সেকেন্ড কাজ বা পরবর্তী কাজটা কি হবে? আমাদের পরবর্তী কাজ হচ্ছে এটা। দেখো এই যে তুমি এতক্ষণ যাবত যে তথ্যগুলো পেয়েছো সেই তথ্যগুলো এখন তোমাকে এই টেবিলের মধ্যে নোট করতে হবে। তো তোমার জন্য ফার্স্ট কোশ্চেন যে মোট তথ্যদাতা কতজন? 5 জন। মোট তথ্যদাতা আমরা 5 জন ছিলাম, আমরা 5 জন এখানে করব। তার মানে এখানে আমাদের যা তথ্যর যে ভেরিয়েশন আসবে সব 5 জন কেন্দ্রিক, 5 জন রিলেটেড আমরা তথ্যের ভেরিয়েশনগুলো এখানে বসানোর চেষ্টা করব। ঠিক আছে? আচ্ছা, তো দেখো আমাদের জন্য শুরুতেই কি বলেছে? আমাদের জন্য শুরুতেই বলতেছে যে আপনি কি খাদ্যে ভেজাল সম্পর্কে জানেন? আমাদের ফার্স্ট কোশ্চেন ছিল, দেখো আমাদের এই জায়গাতে যে কোশ্চেনগুলো ছিল এখানে দেখো আমাদের যে কোশ্চেনগুলো ছিল যে আপনি কি খাদ্যে ভেজাল সম্পর্কে জানেন? হ্যাঁ। তাহলে আমরা এরকম সবাই কিন্তু হ্যাঁ বলেছিলাম, 5 জন, 5 জনেরই হ্যাঁ বলেছিলাম। সো টালি হচ্ছে 5, গণসংখ্যা হচ্ছে 5 এবং শতকরা 5 জনের 5 জনই যেহেতু হ্যাঁ বলেছি, তার মানে এখানে আমরা এই শতকরা যে বক্স, সেই শতকরা বক্সে আমরা কত বসাবো? 5 বসাবো, বা 5 জনের যে তথ্য সেটা আমরা বসাবো। আচ্ছা, এবারে দ্বিতীয় যেই অপশন, আমরা কি ধরনের খাবার খাই? তোমাদের মনে আছে কিনা যে আমরা কিন্তু খাবারের অপশন চুজ করেছিলাম। এরকম ভাবে আমরা এখান থেকে খাবারের অপশন, কেউ হচ্ছে শাকসবজি, মাছ মাংস প্রক্রিয়াজাত খাবার নিয়েছিল, আবার কেউ হচ্ছে মাছ মাংস প্রক্রিয়াজাত খাবার এবং ফলমূল নিয়েছিল। তাহলে আমরা এরকম এক একজন এক একটা পার্সন আমরা এক এক রকমের খাবার চুজ করেছি। তাহলে আমরা সকল তথ্যকে সামারি করে আমরা এখানে এইভাবে লিখবো, বা এখানে দেখতে পাচ্ছি যে শাকসবজি খাচ্ছে 2 জন, মাছ মাংস খাচ্ছে হচ্ছে 4 জন, দুধ খাচ্ছে 1 জন, প্রক্রিয়াজাত খাবার খাচ্ছে 5 জন, আর ফলমূল খাচ্ছে হচ্ছে 3 জন। এবং এখান থেকে যে টালি চিহ্নের মাধ্যমে আমরা সেগুলোকে প্রকাশ করলাম এবং আমরা পার্সেন্টেজে প্রকাশ করলাম। এখান থেকে পার্সেন্টেজটা আমরা কিভাবে করতেছি? দেখো পার্সেন্টেজটা আমরা এইভাবে হিসাব করব যে মোট পার্সন হচ্ছে 5 জন, আর এই 5 জনের মধ্যে ধরো 3 জন ফলমূল খাচ্ছে। সো 3/5 ইন্টু 100 করলে তোমার রেজাল্ট চলে আসবে অলমোস্ট 60%। আবার এইটা দেখো প্রক্রিয়াজাত খাবার, আজ পার্সনও হচ্ছে 5 জন, সবাই এটা পছন্দ করে, তাহলে এটাকে কত পার্সেন্ট হবে? 100%। তাহলে আমরা এইভাবে হচ্ছে কি যে টালি চিহ্নের মাধ্যমে ফার্স্টে আমরা গণসংখ্যা নির্ণয় করলাম এবং সেখান থেকে আমরা পার্সেন্টেজগুলো বের করলাম। দেখো তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে প্রক্রিয়াজাত খাবারের পার্সেন্টেজটা বেশি, যে সেটা মানুষ অনেক বেশি গ্রহণ করে প্রক্রিয়াজাত খাবারটা, কারণ আমরা চিপস, চানাচুর, বিস্কিট, তারপরে এরকম যে বাজার থেকে এই জিনিসগুলো খাই না এমন পার্সন কেউই নেই, সবাই এগুলো খাই, সবাই এগুলো গ্রহণ করি। সেকেন্ড হাইয়েস্ট হচ্ছে গিয়ে যে মাছ মাংস সবাই পছন্দ করে, বাসায় খাদ্য তালিকায় মাছ মাংস কিন্তু সবার থাকেই। দেখো সবচেয়ে কম পার্সেন্ট হচ্ছে দুধ, কারণ কি শহরের মানুষজন কিন্তু এরকম আমরা যে দুধগুলো খাই সেটা কিন্তু গরুর দুধ না, সেটা হচ্ছে যে গরুর দুধ বলতে লোকালয় বা গ্রামীণ অঞ্চলে গরুর খাঁটি দুধ পাওয়া যায়, আর এইখানে আমরা প্যাকেট জাতীয় মিল্ক, ভিটা, আড়ং এদের দুধগুলো পেয়ে থাকি। সো এই হিসেবে আমাদের কিন্তু পার্সেন্টেজটা একটু কম, শহরের মানুষ কিন্তু সাধারণত ওইভাবে খুব বেশি একটা গ্রহণ করে না, এই জন্য আমরা এই পার্সেন্টেজটাকে কম দেখতে পাচ্ছি। আচ্ছা, গেল এটা ফার্স্ট অপশন। সেকেন্ড অপশন দেখো কি ধরনের খাদ্য দূষণ। এই যে খাদ্য দূষণগুলোর কথা বললাম সেখানে কি কি ধরনের দূষণ হতে পারে, সবাই কিন্তু আমরা মতামত দিয়েছি। তো আমরা দেখতে পাচ্ছি যে রাসায়নিক দূষণ, এটা এগ্রি করছে 4 জনে, জীবাণু এটা পেয়েছি 3 জনের কাছ থেকে, মাইক্রোপ্লাস্টিক এটা 1 জনের কাছ থেকে পেয়েছি, টেক্সটাইল রং এটা 5 জনেই বলেছে, অপদ্রব্য এটা 2 জনে বলেছে, আর নতুন একটা অপশন ছিল শিল্প বজ্র, ওই যে অন্যান্য আর কি, এরকম ছিল যে অন্যান্য একটা অপশন ছিল অন্যান্য, এই অন্যান্য অপশনটার মধ্যে আমরা লিখেছি যে শিল্প বজ্র, এটা পেয়েছি 1। তো আমরা ফার্স্টে হচ্ছে কি যে এগুলো কাউন্ট করব, কাউন্ট করে আমরা হচ্ছে এখান থেকে টালি সংখ্যা বা গণসংখ্যা বসাবো এবং সেই গণসংখ্যাটাকে হচ্ছে আমরা পার্সেন্টেজে প্রকাশ করার চেষ্টা করব। এই হচ্ছে গিয়ে কাজ আমাদের। গেল এটা। কোথায় কোথায় ভেজাল ঘটে তার একটা পয়েন্ট ছিল। তাহলে আমরা সবার তথ্যগুলো সামারি করে দেখলাম যে কেউই বলে নাই যে বাড়িতে ভেজাল ঘটে, কারণ বাড়ি হচ্ছে নিজের বাসা। আমার মা তো কখনোই আমার খাদ্যের মধ্যে ভেজাল দিবে না, বা আমি যার বাসায় যাচ্ছি একজন গেস্টের বাসায় গেলে তারাও তো সাধারণত ভেজাল দিবে না, দিলেও দিতে পারে কিন্তু পার্সেন্টেজটা খুবই কম। সেই হিসেবে আমাদের কোনো পার্সনই এখানে এগ্রি করে নাই যে বাড়িতে ভেজাল হতে পারে, যেন 0% বা 0 গণসংখ্যা। রেস্টুরেন্টে 4 জন পার্সন এগ্রি করছে, বাজারে 3 জন পার্সন, কারখানায় 5 জন পার্সন, 5 জনের মানে সবাই সেটা এগ্রি করছে যে না কারখানায় ভেজালটা বেশি হয়, আর কৃষি জমিতে এগ্রি করেছে 2 জন। তাহলে দেখো যেটা বলতেছিলাম, তো বাড়িতে 0%, রেস্টুরেন্টে 4%, মানে 4% এটা এগ্রি করেছে, বাজারে 3, আর হচ্ছে গিয়া যে কৃষি জমিতে হচ্ছে 2, আর কারখানা হচ্ছে 5। তো এখান থেকে পার্সেন্টেজগুলোর দিকে তাকালে দেখা যায় যে 100% পিপল এগ্রি করেছে কারখানায়, যে কারখানায় ভেজালটা মিশানো হয় কারখানায় মূলত। তো দেখো এখান থেকে বোঝা যাচ্ছে যে কারখানায়
ভেজালের পরিমাণটা সব থেকে বেশি, যেটা আমরা সবাই জানি যে কারখানায় সমস্ত ভেজালটাই শুরু হয়, কারখানা থেকে স্টার্ট হয়। দেন সেকেন্ড হাইয়েস্ট পার্সন হচ্ছে রেস্টুরেন্টে বিভিন্ন খাবারের সাথে দেখবো বিভিন্ন কালারফুল রং টং মিশিয়ে খাবারটাকে আরও কীভাবে চাকচিক্য করা যায়, মানুষের কাছে লোভনীয় করা যায়, এটা কিন্তু রেস্টুরেন্টের মানুষজন ভালো জানে। তো সেখানেও কিন্তু খাবারের ভেজালটা বেশি হয়। ইভেন রেস্টুরেন্টে আরেকটা কাজ করা হয়, সেটা হচ্ছে যে আমরা যেই মাছ বা মাংস খাই সেটা কিন্তু অনেক সময় দেখা যায় পচা থাকে, এটার সাথে বিভিন্ন উপাদান মিশিয়ে টিশিয়ে একটা নতুন করে একটা রেসিপি তারা তৈরি করার চেষ্টা করে, এবং সেখানে অনেক রেস্টুরেন্টের পরিবেশটাই নোংরা থাকে, মানসম্মত থাকে না, যে রান্নাঘর বা কিচেনটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে সেটা থাকে না। সো যার কারণে এই জিনিসগুলোই এখানে হয়ে থাকে বেশি করে আর কি। আচ্ছা, সেকেন্ড দেখো যেটা বলছে যে ভেজালের কারণটা কি কি, মানে আমরা উপরের পয়েন্টটাতে আলোচনা করেছি ভেজালটা কোথায় ঘটে, আর পরবর্তী পয়েন্ট হচ্ছে ভেজালের কারণটা কি। টেক্সটাইল রং এটা এগ্রি করেছি 4%, কীটনাশক এটা এগ্রি করেছি 3%, অ্যান্টিবায়োটিক এটা এগ্রি করেছি 1%, দূষিত পানি এটা এগ্রি করেছি 3%, ফরমালিন এটা এগ্রি করেছি 4%, এবং ভাইরাস ও ব্যাকটেরিয়া দ্বারাও হতে পারে সেটা এগ্রি করেছি 1%। অর্থাৎ আমাদের 5 জনের গ্রুপের মধ্যে কতজন পার্সন কোন পয়েন্টটাকে এগ্রি করেছে, জাস্ট তার একটা সংখ্যা এবং তার একটা পার্সেন্টেজকে আমরা এখানে পার্সেন্টেজ আকারে এখানে প্রকাশ করলাম। তো দেখো সব থেকে বেশি পার্সেন্টেজটা কোথায় পাচ্ছি, আমরা পাচ্ছি হচ্ছে টেক্সটাইল রঙে পাচ্ছি আর ফরমালিনে পাচ্ছি, যেটা কিন্তু আমাদের দৈনন্দিন জীবনের সব থেকে বেশি জায়গাতে আমরা যে দুইটা জিনিস দ্বারা সব থেকে বেশি দূষণের শিকার হয়ে থাকে বা খাদ্য ভেজালের শিকার হয়ে থাকে। ফরমালিন, যারা অসাধু ব্যবসায়ী তারা ফরমালিন ব্যবহার করে খাবার দাবার অনেক দিন সংরক্ষণ করে, আর টেক্সটাইল রঙের মাধ্যমে খাবারগুলোকে কালারফুল বিভিন্ন সুস্বাদু করে দেখায়, এরকম করে তারা তৈরি করে থাকে আর কি। আচ্ছা, কীটনাশকও মোটামুটি ভালোই 60% পাচ্ছি, আর দূষিত পানি এটাও পাচ্ছি 60%। যেরকম অনেক কলকারখানার বা অনেক শিল্প কারখানা দেখা যায় যে খাবারের মধ্যে যে পানিটা মিশানো হচ্ছে সেটা প্রপারলি পিওর পানি না, অনেক সময় দেখা যায় যে নদী বা কোনো একটা সোর্স থেকে পানি সংরক্ষণ করে সেটাকে খাবারের মধ্যে মিশিয়ে দেওয়া হচ্ছে। সো এটাও একটা অন্যতম দূষণের অন্যতম একটা প্রধান কারণ। আচ্ছা, ওকে, গেল এইটুকু। চলো আমরা নিচের দিকে যাচ্ছি, একটু দেখি সেখানে কি বলছে। এখন বলতেছে যে স্বাস্থ্যের উপর ভেজালযুক্ত খাবার খাওয়ার প্রভাব, মানে এই যে আমরা দূষিত খাবার খাচ্ছি যার ফলে আমরা কি হচ্ছে আক্রান্ত হচ্ছি। এখন এই আক্রান্তটা কে কতটা ফিল করতেছি, কে কোন কোন রোগে আক্রান্ত হচ্ছে তার একটা পার্সেন্টেজ এখন আমরা দেখব। তো ফার্স্টে হচ্ছে ক্যান্সার আক্রান্ত হয়েছে এরকম 2 জন পার্সন, যেটাকে বলে চর্মরোগ বা হচ্ছে গিয়া যে স্কিন ক্যান্সার অনেকের হয়ে থাকে আর কি। 2 নাম্বার যেটা বললাম অলরেডি চর্মরোগ হতে পারে। 3 নম্বর হচ্ছে ফুসফুসে সমস্যা হতে পারে। 4 নম্বর দীর্ঘমেয়াদী স্বাস্থ্য ঝুঁকি হতে পারে। 5 নম্বর খাদ্যে বিষক্রিয়া হতে পারে। 6 নম্বর ডায়রিয়া এবং পেটের সমস্যা হতে পারে। তো এবং এই পাশে আমরা কোন পার্সনটা কতটুকু, মানে কোন জিনিসটাকে আমরা কতটুকু পাবো তারও একটা হিসাব এখানে দেখানো হচ্ছে। যেরকম ক্যান্সার হতে পারে 2% বলছে যে তাদের ক্যান্সারের সমস্যা দেখা দিয়েছে। চর্মরোগের কথা বলছে 3%। ফুসফুসের সমস্যার কথা বলছে 2%। দীর্ঘমেয়াদী স্বাস্থ্য ঝুঁকি, দেখো দীর্ঘমেয়াদী স্বাস্থ্য ঝুঁকি হচ্ছে যে অনেকেই আছে পেটে গ্যাস হয়ে যায় আর ভালো খাবার দাবার খেতে পারে না, অনেকে তেলযুক্ত খাবার দাবার খেতে পারে না, অনেকে দুধ দ্বারা তৈরি খাবার দাবার খেতে পারে না। এরকম এক একজন মানুষের দূষিত খাবার গ্রহণ করার ফলে এক এক রকম সমস্যা হতে পারে। সো এইটাকে বলা হয় দীর্ঘমেয়াদী স্বাস্থ্য ঝুঁকি, অর্থাৎ কারো পেটে সবসময় গ্যাস তৈরি হয়, এটা এক রকমের স্বাস্থ্য ঝুঁকি। কারো পেট তেলের খাবার খেতে পারে না, তেলের খাবার তার খেলেই তার পেটে সমস্যা হয়ে যায়, এইটা একরকম দীর্ঘমেয়াদী স্বাস্থ্য ঝুঁকি। কারো আবার হচ্ছে যে যেটা বললাম যে দুধ বা আমিষ জাতীয় খাবার দাবার গেলে সমস্যা, এটা এক রকমের ঝুঁকি। সো এক একটা মানুষের এরকম এক এক রকম দীর্ঘমেয়াদী স্বাস্থ্য ঝুঁকি হতে পারে। এইখানে সেম কথাটাই বলা হচ্ছে। খাদ্যে বিষক্রিয়া, অনেক সময় দেখা যায় যে খাদ্যের মধ্যে বিষাক্ত জিনিসপত্র দেওয়ার ফলে বিষক্রিয়া তৈরি হয়ে যায়, সেটাও একটা সমস্যা। এবং ফাইনালি আমরা যে পয়েন্টটা অ্যাড করেছি ডায়রিয়া এবং পেটের সমস্যা, যেটা আমাদের প্রতিনিয়ত যেটা আমরা ফেস করি। তো দেখো ডায়রিয়া ও পেটের সমস্যা এরকম পার্সেন্টেজ পাচ্ছি কিন্তু আমি 100%, অর্থাৎ 5 জন পার্সনই এগ্রি করেছে যাদের ডায়রিয়া ও পেটের সমস্যা হচ্ছে। তো ডায়রিয়া ও পেটের সমস্যা হওয়ার কারণেই কিন্তু তাদের পার্সেন্টেজটা খুব বেশি পাচ্ছি আমি। আচ্ছা, খাদ্যে বিষক্রিয়া কম, 40% মানুষ এগ্রি করেছে। দীর্ঘমেয়াদী স্বাস্থ্য ঝুঁকি, সাধারণত আমরা অতটা দীর্ঘমেয়াদী স্বাস্থ্য ঝুঁকিতে পড়ি না, এই জন্য এটার পার্সেন্টেজ কম। এবং সেকেন্ড হাইয়েস্ট হচ্ছে চর্মরোগ। খাবার দাবারের ফলে কিন্তু অ্যালার্জি সৃষ্টি হতে পারে। অ্যালার্জির খাবারটা কিন্তু তোমাকে চর্মরোগে চুলকানি বা বিভিন্ন হচ্ছে কি যে বিভিন্ন রোগের সৃষ্টি করতে পারে আর কি। তো এই জন্য এটাও কিন্তু খুবই মারাত্মক একটা বিষয়, যেটা আমাদের মনে রাখতে হবে। ওকে, গেল এইটুকু। এবারে আসো যে ভেজাল খাদ্য গ্রহণ করে আপনি বা আপনার পরিবারে কেউ কেউ অসুস্থ হয়েছেন। এখানে 5 জন পার্সনই এগ্রি, হ্যাঁ, যে এই খাবারটা গ্রহণ করার ফলে আমি বা আমার পরিবারে কেউ কখনো না কখনো অসুস্থ হয়েছে। সো এই জন্য এটাকে আমরা পাচ্ছি হচ্ছে 100% পাচ্ছি।
সর্বশেষ দেখো, সর্বশেষ যে ব্যাপারটা, এটাতে বেশ ভালোই পার্সেন্টেজে আছে যে খাদ্যে ভেজাল নিরসনে করণীয় কি কি হতে পারে, অর্থাৎ কি কি কাজ বা কি কি পদক্ষেপ আমরা যদি নেই তাহলে এটাকে আমরা রোধ করতে পারবো, যেটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ। একটা ভেজাল বা একটা সমস্যাকে সমাধান করার জন্য আমরা কি কি পদক্ষেপ নিব। ওকে, তো খাদ্যের মান নিয়ন্ত্রণ, এটা এগ্রি করছে 3%। সরকারি বিধিবিধান এবং আইন, এটা এগ্রি করছি 5%, যে না সরকারকে যদি কঠোর হতে হয় বা সরকার যদি কঠোর হয় তাহলে এটাকে আমরা চাইলে কি করতে পারবো, নিরসন করতে পারবো, রোধ করতে পারবো। গণসচেতনতা, এটা হচ্ছে 4% এগ্রি করেছি। সঠিকভাবে খাদ্য উৎপাদন এবং সংরক্ষণ, এটা এগ্রি করেছি হচ্ছে 3%। তারপরে হচ্ছে যে রাসায়নিক, এটা যদিও একটু দেখা যাচ্ছে না, আমি একটু বড় করে দেখাই। এটা হচ্ছে রাসায়নিক দ্রব্যের ব্যবহার কমানো, যেটাকে ওই যে আমরা যেটা বলছিলাম যে অন্যান্য একটা অপশন রেখেছিল, অন্যান্যের মধ্যে আমরা এটা প্রপোজাল দিয়েছিলাম যে রাসায়নিক দ্রব্যটাকে আমরা একটু কম ব্যবহার করব। তো সেটাও আমরা এখানে এই পয়েন্টের মধ্যে রেখেছি। তো এটা হচ্ছে 2% এটার কথা বলেছে আর কি। তো আমি যদি এটাকে পার্সেন্টেজে কনভার্ট করি বা পার্সেন্টেজে প্রকাশ করার চেষ্টা করি তাহলে কি পাবো আমি, তাহলে আমি পাচ্ছি যে খাদ্যের মান নিয়ন্ত্রণ এইটা হচ্ছে 60%, ঠিক আছে। সরকারি বিধিবিধান এবং আইন, এটা হচ্ছে 5%, দ্যাট মিনস 100% পাচ্ছি। গণসচেতনতা, এটা হচ্ছে 4% বলেছে যে নিজেদের মধ্যে সচেতনতা তৈরি করতে হবে, এটার পার্সেন্টেজ হচ্ছে 80%। সঠিকভাবে খাদ্য উৎপাদন এবং সংরক্ষণ, এটা পাচ্ছি আমরা 3%, দ্যাট মিনস 60%। এবং রাসায়নিক দ্রব্যের ব্যবহার কমানো, এটা পেয়েছিলাম 2% এবং এটা হচ্ছে 40%। অর্থাৎ আমরা মোট 5 জনের গ্রুপ থেকে ফার্স্টে আমরা তথ্য সংরক্ষণ করেছি, সবার তথ্যগুলোকে আমরা সামারি করেছি, সামারি করে আমরা এই টেবিলটা ফিল আপ করে আমরা দেখেছি বা আমরা দেখার চেষ্টা করেছি যে কোন কোন সেক্টরে আমাদের খাদ্যের সমস্যাটা বেশি, এবং আমাদেরকে এখন উচিত কি হবে, এই সমস্যাগুলো সমাধান করা। এই যে যেখানে আমি পার্সেন্টেজ বেশি পেয়েছি সেখানে গুরুত্ব দেওয়া, সেখানে পদক্ষেপ নেওয়া। যেরকম দেখো, একটা এক্সাম্পল যদি তোমাদেরকে দেওয়ার চেষ্টা করি, এখানে আমরা বলেছি যে সরকারি বিধিবিধান এবং আইন, এটা আমরা সবাই এগ্রি করেছি। তার মানে কি, সরকারি বিধিবিধান এবং আইনকে যদি কঠোর থেকে কঠোরতম করা হয় খাদ্যের নিরাপত্তার জন্য, তাহলে মনে হয় যে খাদ্যের যে দূষণ, খাদ্যের যে ভেজাল যে মিশ্রিত করা হয়, এই ভেজালটা প্রপারলি রোধ করা যাবে। আচ্ছা, সেকেন্ড দেখি আর কি কি প্রপোজাল আমরা এখান থেকে নিব। যেরকম এইটা একটা, যে আমাদের সবারই এই খাদ্যগুলো গ্রহণ করার ফলে আমাদের সবারই কম বেশি যে সমস্যাগুলো পেয়েছি, ওর মধ্যে অন্যতম একটা ডায়রিয়া এবং পেটের সমস্যা। ডায়রিয়া এবং পেটের সমস্যা এটা সবার হচ্ছে, তার মানে এই রোগটা কমন, খাদ্যে ভেজাল থাকলে এটা কমনলি সবার হচ্ছে। অতএব খাদ্যে ভেজাল যেন না গ্রহণ করি, তাহলে তো আমরা সমস্যায় ভুগবো না। এই যে সামারি করার উদ্দেশ্যই হচ্ছে এইটা, যে আমরা 5 জনেরই যেই রোগটা কমন হচ্ছে তার মানে সেটা সবার হচ্ছে, বাকি আরও 10 জনের হচ্ছে। আবার আমরা 5 জন যেটা কম পাচ্ছি তার মানে সেটা হোল অ্যারাউন্ডের বা হোল ইসের মধ্যে, আমাদের সিস্টেমের মধ্যে অনেকটা কম হচ্ছে। এটাই হচ্ছে গিয়ে মূল ব্যাপার। তো আশা করতেছি এই চ্যাপ্টারের প্রথম পর্বটি তোমাদের কাছে বেশ ভালো লাগবে। এটা তোমরা নিজেরা যখন মানে করবা আর কি, নিজেরা নিজেদের ফ্রেন্ডদের সাথে যখন করবা তখন আরও অনেক মজার মজার কথা চলে আসবে, অনেক মজার মজার সিনারিও তৈরি হবে, এবং এই মজার মাধ্যমেই কিন্তু তোমরা এই তথ্যগুলো ফিল আপ করবা। আমি জাস্ট তোমাদেরকে একটা র্যান্ডম প্রসেস বা একটা প্রসিডিওর দেখানোর চেষ্টা করেছি। সো আজকের পর্বটি এ পর্যন্তই। আবার কোনো পর্ব নিয়ে বা আবার কোনো বিজ্ঞানের পর্ব নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।